অবৈতনিক একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা WBCS প্রিলিমস 2022-এর হিস্ট্রি থেকে আসা কোশ্চেনগুলির অ্যান্সার কি নিয়ে ডিসকাস করব ও প্রতিটি কোশ্চেন রিলেটেড অ্যাডিশনাল নোটসও তোমাদের প্রোভাইড করব। তাহলে ভিডিওটাকেও স্কিপ করো না। চলো তাহলে দেখে নিই WBCS প্রিলিমস 2022-এর হিস্ট্রি থেকে কি কি প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে? সঠিক উত্তর হরি সেন। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন হরি সেন। আর এলাহাবাদ প্রশস্তি থেকে আর কি জানবো? এলাহাবাদ প্রশস্তিতে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের শাসনকাল সম্পর্কে বর্ণনা রয়েছে। হরি সেন ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। নেক্সট, 2 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। সঠিক উত্তর ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধ সারনাথে তার প্রথম ধর্মপ্রচার করেছিলেন। তার 5 শিষ্যের মধ্যে বৌদ্ধ শাস্ত্রে এই ঘটনাটিকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। তাহলে গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন এটাও অনেক প্রশ্নে আসে, সেটা হচ্ছে সারনাথে করেছিলেন। আর তার প্রথম শিষ্য কে ছিল? প্রথম শিষ্যের নাম হচ্ছে কৌন্ডিন্য। এটা একটু নোট ডাউন করে নিও। নেক্সট, 3 নম্বর প্রশ্ন, বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম কি? সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক সুলতানের নাম হলো আলাউদ্দিন হোসেন শাহ। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট শকদের হারিয়েছিলেন? কোন গুপ্ত সম্রাট শকদের হারিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের হারিয়ে সকারি উপাধি গ্রহণ করেছিলেন। তাহলে সকারি উপাধি কে গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, 5 নম্বর প্রশ্ন, নবজীবনের সম্পাদনা করেন কে? নবজীবনের সম্পাদনা করেন গান্ধীজি। নবজীবনের সম্পাদনা গান্ধীজি করেন। নবজীবন কি? নবজীবন হলো একটা ঐতিহাসিক সংবাদপত্র। গান্ধীজি নবজীবনের পাশাপাশি আরও 2টি ঐতিহাসিক সংবাদপত্রের সম্পাদনা করেছিলেন। সেই দুটো সংবাদপত্রের নাম কি? এক হচ্ছে হরিজন, 2 হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। আরও 2টি সংবাদপত্রের নাম মনে রাখো, হরিজন ও ইন্ডিয়ান ওপিনিয়ন। নেক্সট হচ্ছে 6 নম্বর, কোন লেখটিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া গেছে? সঠিক উত্তর হচ্ছে এরান শিলালেখ। আর এরান শিলালেখতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকাল সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া গেছে এরান শিলালেখতে। আর এরান শিলালেখতে কোন শাসকের সম্পর্কে বর্ণনা আছে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে বর্ণনা আছে। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থান থেকে প্রাচীন হোমোস্যাপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে? সঠিক উত্তর হলো নর্মদা উপত্যকা। নর্মদা উপত্যকা থেকে প্রাচীন হোমোস্যাপিয়েন্সের জীবাশ্ম আবিষ্কৃত হয়েছিল। নেক্সট 8 নম্বর প্রশ্ন, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি 1932 সালে স্বাক্ষরিত হয়েছিল। আর পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? গান্ধীজি ও ডক্টর BR আম্বেদকরের মধ্যে হয়েছিল। সালটা হচ্ছে 1932 আর মাসটা হচ্ছে 24শে সেপ্টেম্বর। 9 নম্বর প্রশ্ন, কোন মুঘল রাজপুরুষ উপনিষদের ফার্সি অনুবাদ করেন? সঠিক উত্তর হচ্ছে দারা শুকো। দারা শুকো উপনিষদের ফার্সি অনুবাদ করেছিলেন। আর দারা শুকো কে ছিলেন? দারা শুকো ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের বড় ছেলে। তিনি ফার্সি ভাষায় উপনিষদের পাশাপাশি গীতারও অনুবাদ করেছিলেন। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, কবে গান্ধী আরউইন চুক্তি সম্পাদিত হয়েছিল? সালটা কত সাল? সঠিক উত্তর হচ্ছে 1931 সাল। 1931 সালে আরউইন আর গান্ধীজির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট 11 নম্বর প্রশ্ন, কোন সুলতান ইকতা প্রথা, সৈন্য প্রথা, মুদ্রা ব্যবস্থা সহ দিল্লির সুলতানত ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন? সঠিক উত্তর হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। আর ইলতুৎমিশ থেকে আর কি জানবো? 1229 সালে
বাগদাদের খলিফা ইলতুৎমিশকে সুলতান ই আজম উপাধি দিয়েছিলেন। তাহলে বাগদাদের খলিফা কাকে সুলতান ই আজম উপাধি দিয়েছিলেন? ইলতুৎমিশকে। কত সালে? 1229 খ্রিস্টাব্দে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, অশোকের লেখমালায় উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি? অশোকের লেখমালায় উল্লেখিত সিরিয়ার গ্রিক রাজার নাম হলো অ্যান্টিওকাস দুই থিয়স বা দ্বিতীয় অ্যান্টিওকাস থিয়স। ঠিক আছে। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করিয়েছিলেন? কোন মুঘল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে সেলিম। আর 1602 সালে সেলিমের নির্দেশেই বীর সিং বুন্দেলা আবুল ফজলকে হত্যা করেছিলেন। আবুল ফজলকে হত্যা করেছিল বীর সিং বুন্দেলা। কার নির্দেশে? সেলিমের নির্দেশে। সালটা হচ্ছে 1602। নেক্সট 14 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, যিনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট 15 নম্বর প্রশ্ন, কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে। 1905 সালে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্টস অফ ইন্ডিয়া বা ভারতের সেবক সমিতি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই সমিতির সদর দপ্তর কোথায় অবস্থিত? পুনেতে অবস্থিত। নেক্সট 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ভাইসরয়দের মধ্যে কে 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন লর্ড রিপন। সঠিক উত্তর হচ্ছে লর্ড রিপন। আর 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় মুদ্রাযন্ত্র আইন চালু করেছিলেন কে? লর্ড লিটন। আর এই আইনটা প্রত্যাহার করেছিলেন কে? লর্ড রিপন। ঠিক আছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, চাঁদ বিবি দাক্ষিণাত্যে কোন সুলতানির শাসক ছিলেন? চাঁদ বিবি দাক্ষিণাত্যে কোন সুলতানির শাসক ছিলেন? সঠিক উত্তর হচ্ছে আহমেদনগর। চাঁদ বিবি আহমেদনগরের শাসক ছিলেন। নেক্সট নাম্বার 18, আরব পর্যটকেরা নিম্নোক্ত কোন রাজবংশকে বলহন নামে অভিহিত করতেন? আরব পর্যটকেরা রাষ্ট্রকূট বংশকে বলহন নামে অভিহিত করতেন। সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রকূট বংশ। আর রাষ্ট্রকূট বংশ থেকে আর কি ইনফরমেশন পড়ে নেব? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দন্তি দুর্গ ও শ্রেষ্ঠ শাসক হলেন তৃতীয় গোবিন্দ, মতান্তরে অমোঘ বর্ষ। নেক্সট 19 নম্বর প্রশ্ন, ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছিলেন? ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছিলেন। নেক্সট 20 নম্বর প্রশ্ন, কার্লাইল সার্কুলার কবে জারি হয়? কার্লাইল সার্কুলার জারি হয়েছিল 1905 সালে। সঠিক উত্তর হলো 1905 সালে। বাংলার মুখ্য সচিব টমাস কার্লাইল 1905 সালের 22 অক্টোবর এই আইনটি জারি করেছিলেন, যাতে কোনো কলেজ ছাত্রছাত্রী স্বদেশীয় বয়কট আন্দোলনে যোগদান করতে না পারে, সেই উদ্দেশ্যে এই আইনটি চালু করা হয়েছিল। নেক্সট 21 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান করেন কে? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখি বন্ধন উৎসবের আহ্বান করেছিলেন। নেক্সট 22 নম্বর প্রশ্ন, চৌরি চৌরা কোথায়? চৌরি চৌরা কোথায়? সঠিক উত্তর গোরখপুরে। গোরখপুর বা গোরক্ষপুর হয়ে চৌরি চৌরা অবস্থিত। আর চৌরি চৌরার ঘটনাটা কি? 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌরা নামক স্থানে অসহযোগ আন্দোলনের প্রতিবাদে প্রায় 3000-এরও বেশি সাধারণ মানুষ একত্রিত হয়ে একটা সভা করছিল। আর ঠিক সেই সময় ব্রিটিশ সরকারের পুলিশ করেছিল ওই সভার ওপর গুলি চালিয়েছিল। এতে বিক্ষুব্ধ জনতা পুলিশদের ওপর আক্রমণ করলে তারা ঘরে কি
জনগণের আক্রমণের চাপে তারা করে কি, লোকাল একটা থানাতে চৌরি চৌরায় গিয়ে লুকিয়ে পড়ে, আর উত্তেজিত জনতা সেই সময় থানাটা অগ্নিসংযোগ করে দেয়। এর ফলে 22 জন পুলিশকর্মী মারা যায়। আর এই চৌরি চৌরার ঘটনার আরও একটা ইম্পর্টেন্স আছে, যে চৌরি চৌরার এই ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলনটা প্রত্যাখ্যান করেছিল। ওকে, নেক্সট 23 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাসপ্রথা নেই বলে মন্তব্য করেছিলেন? সঠিক উত্তর হবে মেগাস্তিনিস। মেগাস্তিনিস ভারতবর্ষে দাসপ্রথা নেই বলে মন্তব্য করেছিলেন। আর মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে এসেছিলেন। তাকে কে পাঠিয়েছিলেন? গ্রিক শাসক সেলুকাস। এবং মেগাস্তিনিসের লেখা বিখ্যাত ভ্রমণগ্রন্থ হল ইন্ডিকা। নেক্সট 24 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। সঠিক উত্তর স্বামী সহজানন্দ সরস্বতী। আর সর্বভারতীয় কিষাণ সভা 1936 সালে স্বামী সহজানন্দ সরস্বতীর নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয়েছিল। সালটা হচ্ছে 1936। নেক্সট 25 নম্বর প্রশ্ন, কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল? কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার চরম ক্ষমতা দিয়েছিল? সঠিক উত্তর হচ্ছে রাওলাট আইন। ইংল্যান্ডের বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে 1919 সালে রাওলাট আইন পাশ হয়। আর এই রাওলাট আইনকে কালো আইনও বলা হয়ে থাকে, কারণ এই আইনের মাধ্যমেই ভারতীয়দের ন্যায় বিচার লাভের অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়া হয়েছিল। নেক্সট 26 নম্বর প্রশ্ন, কে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন আকবর। আর তিনি কখন নির্মাণ করেছিলেন? গুজরাট জয়ের স্মৃতিতে আকবর 1601 সালে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। আর এই বুলন্দ দরওয়াজা উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রিতে অবস্থিত। নেক্সট 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে বারদৌলি সত্যাগ্রহের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহের সাথে যুক্ত ছিলেন। আর বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 সালে। কোথায় হয়েছিল? গুজরাটে হয়েছিল। নেক্সট 28 নম্বর প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থটি কার রচনা? হিন্দ স্বরাজ গ্রন্থটির রচয়িতা হলেন মহাত্মা গান্ধী। সঠিক উত্তর হলো মহাত্মা গান্ধী। নেক্সট 29 নম্বর প্রশ্ন, ভারতের সামরিক কৌশল হিসাবে তুলঘুমা সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? তাহলে সামরিক কৌশল তুলঘুমা সর্বপ্রথম ব্যবহার করেছিলেন বাবর। মুঘল সম্রাট বাবর সর্বপ্রথম তুলঘুমার ব্যবহার করেছিলেন। নেক্সট 30 নম্বর প্রশ্ন, কে গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলে উপহাস করেন? গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলেছিলেন উইনস্টন চার্চিল। সঠিক উত্তর হচ্ছে উইনস্টন চার্চিল, যিনি গান্ধীজিকে রাজদ্রোহী ফকির বলেছিলেন। নেক্সট 31 নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হচ্ছে প্রমথনাথ মিত্র। আর অনুশীলন সমিতি প্রমথনাথ মিত্র 1902 সালে সতীশচন্দ্র বসুর সহায়তায় প্রতিষ্ঠা করেছিলেন। সালটা হচ্ছে 1902। নেক্সট, কে তার বিখ্যাত নীতিতে ঘোষণা করেন যে স্বরাজ অবশ্যই জনগণের হবে ও শুধুমাত্র শ্রেণীদের জন্য হবে না? সঠিক উত্তর হচ্ছে C.R. দাস বা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কথাটি বলেছিলেন। নেক্সট 33 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের চাষবাসের প্রাচীনতম নিদর্শন কোন প্রত্নক্ষেত্র থেকে পাওয়া গেছে? সঠিক উত্তর হলো মেহেরগড় থেকে। কোথা থেকে পাওয়া গেছে? মেহেরগড় থেকে। আর 1974 সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঁসোয়া জারিজ রিচার্ড মিডোর সহায়তায় মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন। কত সালে আবিষ্কার করেছিলেন? 1974 সালে। কে আবিষ্কার করেছিলেন? ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঁসোয়া জারিজ। নেক্সট 34 নম্বর প্রশ্ন, অরবিন্দ ঘোষ কাকে প্রফেট অফ এ গ্রেট পলিটিক্যাল ক্রিড বলে সম্মানিত করেছেন?
দ্য প্রফেট অফ এ গ্রেট পলিটিক্যাল ক্রিড বলে সম্মানিত করেছেন বিপিনচন্দ্র পালকে। ওকে, নেক্সট তাহলে 35 নম্বর প্রশ্ন আসা যায়। নিম্নলিখিত দিল্লির সুলতান বংশগুলির শাসনকালের সঠিক পর্যায়ক্রম লেখো। তাহলে সুলতান বংশের সঠিক পর্যায়ক্রম কী হবে? প্রথমে আসছে ইকবারি তুর্কি, নেক্সট আসছে খিলজি, তারপরে হচ্ছে তুগলক, তারপরে হচ্ছে লোদি। তাহলে খ এর উত্তর, সঠিক উত্তর হচ্ছে খ, অপশন 2, ইকবারি তুর্কি, খিলজি, তুগলক ও লোদি তারপরে। ওকে, নেক্সট 36 নম্বর প্রশ্ন। মন্টেগু চেমসফোর্ড সংস্কারগুলি ঘোষিত হয় কত সালে? কত সালে ঘোষিত হয়েছিল? 1919 সালে। আর এই মন্টেগু চেমসফোর্ড সংস্কারকে ভারত সরকার আইন 1919 বলা হয়ে থাকে। এটা ভালো করে মনে রেখো। ওকে, চলো নেক্সট 37 নম্বর প্রশ্ন। বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। আর দেবেন্দ্রনাথ ঠাকুর এই তত্ত্ববোধিনী সভাটি প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1839 সালে। সালটা মনে রাখো। ওকে, চলো নেক্সট 38 নম্বর প্রশ্ন। আত্মসম্মান আন্দোলনের প্রতিষ্ঠিত হয় কার দ্বারা? আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল পেরিয়ার ইভি রামস্বামী নাইকারের দ্বারা। সঠিক উত্তর হচ্ছে পেরিয়ার ইভি রামস্বামী নাইকার। ওকে, চলো 39 নম্বর প্রশ্ন এবার। কে হুমায়ুন নামার রচয়িতা ছিলেন? হুমায়ুন নামার রচয়িতা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে গুলবদন বেগম। হুমায়ুন নামার রচয়িতা ছিলেন গুলবদন বেগম। আর এই গুলবদন বেগম কে ছিলেন? গুলবদন বেগম ছিলেন মুঘল সম্রাট বাবরের কন্যা। সে তার সৎ ভাই হুমায়ুনের আত্মজীবনী হুমায়ুন নামা গ্রন্থে লিখেছেন। তাহলে হুমায়ুন নামা গ্রন্থে কার আত্মজীবনী রয়েছে? মুঘল সম্রাট হুমায়ুনের। আর এটা লিখেছিলেন কে? গুলবদন বেগম। ওকে, নেক্সট 40 নম্বর প্রশ্ন। কোন চোল রাজা অভিষেকের আগে আরুমালি বর্মা নামে পরিচিত ছিলেন? কোন চোল রাজা অভিষেকের আগে আরুমালি বর্মা নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে প্রথম রাজরাজ। নেক্সট, অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় কোন অধিবেশনে? সঠিক উত্তর হচ্ছে কংগ্রেসের নাগপুর অধিবেশনে অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। নাগপুর অধিবেশন হয়েছিল কত সালে? 1920 সালে। ওকে, নেক্সট 42 নম্বর প্রশ্ন। রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সাথে যুক্ত? রামপ্রসাদ বিসমিলের নাম কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হচ্ছে কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত রামপ্রসাদ বিসমিলের নাম। আর কাকোরি ষড়যন্ত্র মামলা হয়েছিল কত সালে? 1925 সালে। ওকে, চলো নেক্সট শেষ প্রশ্ন এবার আসছি। নিম্নলিখিতদের মধ্যে কে বিখ্যাত নির্গমন তত্ত্বটি সামনে এনেছিলেন? বিখ্যাত নির্গমন তত্ত্বটি সামনে এনেছিলেন দাদাভাই নওরোজি। সঠিক উত্তর হচ্ছে দাদাভাই নওরোজি। ওকে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। আর যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।